দুর্ঘটনা হইলে সারা বাংলাদেশ আলোকিত হয়ে যায়। আজকে এই গেটকিপাররা বাংলাদেশে কিভাবে বেতন না হয়ে অনাহারে ভুগছে, আপনারা তেমনি ভাবে সারা বিশ্বের মধ্যে জানিয়ে দেন বাংলাদেশের রেলওয়ের গেটকিপাররা অসহায়। শুধু তারা আশা দিয়ে আমাদেরকে 60 বছর কাড়ি নিয়েছে আমাদের কাছ থেকে। সেই লক্ষ্যে আপনারা সারা বাংলাদেশকে সারা বিশ্বকে জানিয়ে দেন। আপনাদেরকে অনুরোধ করছি, যেরকম ভাবে একটি দুর্ঘটনা ঘটলে যেরকম ভাবে প্রচার হয়ে যায় সারা বিশ্বের মধ্যে, তেরকম ভাবে আজকে প্রচার করে দেন আপনাদের মাধ্যমে। আপনাদের উসিলায় যদি আমরা 1505টি পরিবার মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছে যায়, যদি আমাদের এই রিজিকটাকে স্থায়ী হয়ে যায়, আপনারাও আল্লাহ তাআলার কাছে সঠিক উত্তম প্রতিদান পাবেন। আর সবচেয়ে রেলের সচিব মহোদয় আমাদেরকে আন্তরিকতা দেখাচ্ছেন, কিন্তু কাজ কোনোটাই করতে পারছেন না। সেটা হচ্ছে ওনার ব্যর্থতা। না হয় আমরা আজকের মধ্যে 3 কর্মদিবসের ভিতরে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কর্মবিরতি এবং রেল অবরোধ করতে বাধ্য হব। আমরা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে নিউজ দেওয়ার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আমরা একটি মেসেজ দেওয়ার জন্য আসছি। সেই মেসেজটা হচ্ছে, আমরা 3 কর্মদিবসের মধ্যে যদি কোনো সুরাহা না আসে আমাদের স্থায়ীকরণের ব্যাপারে, তাহলে আমরা সারা বাংলাদেশ একজোটে রেল অবরোধ করব এবং কর্মবিরতি দিব। কারণ 60 বছর নিয়ে আপনারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছেন। আমরা আর চাই না, আমাদের অনেক ভাই হারিয়েছি, আর আমরা হারাতে চাই না। আমরা ইনশাআল্লাহ আমাদের রেলের ডিজি মহোদয় এবং সচিব মহোদয় আমাদেরকে আন্তরিক দেখাচ্ছেন, মুখের ভালোবাসা দিচ্ছেন, অন্তর দিয়ে আমাদেরকে ভালোবাসেন না। সেটা হচ্ছে মূল কথা। এইভাবে মুখের ভালোবাসা দিয়ে আমাদের দিনগুলো আমাদের জীবন থেকে অতিবাহিত করছেন, সেই গজব তাদের উপরে আল্লাহ তাআলা নাজিল করবে। এই রমজান মাসে আমাদেরকে সারা বাংলাদেশের প্রত্যেকটা সেকশন থেকে এখানে কষ্ট করে আসা হয়েছে, সারা রাত্র যাপন করে রেলের মধ্যে সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে এই ঢাকার রাজপথে এসেছি শুধু জীবিকা অর্জনের জন্য, জীবিকা নিশ্চিত করার জন্য। আর আপনারা এসির চেয়ারে বসে এসির বাতাস খান, আপনাদের জীবিকা নির্বাহ করছেন। আমাদের স্ত্রী পুত্র সন্তান অনাহারে ভুগছে, আমাদেরকে মুখের ভালোবাসা দিচ্ছেন, আপনাদের উপরে গজব হয় না? আপনাদের মতো লোকেরা মারা যান না? আমাদের কত ভাই ডিপ্রেশনে মারা গেছে, আপনারা মরেন না? আমাদেরকে কেন কষ্ট দেন? আমাদেরকে কেন মুখের ভালোবাসা দেন? আপনাদেরকে হৃদয় কাঁপে না? আপনাদের কি ফ্যামিলি নাই? আপনারা স্টক করতে পারেন না? এই রমজান
রাস্তার মাঝে আপনাদের মরণ হয় না? কেন কেন আমাদেরকে এরকম করেন? হ্যাঁ, আপনারা এই গদিতে বসে রয়েছেন, আপনাদের উপরে টেনা পড়ে না? এই গাড়ি দিয়ে যান, রেলের জোরে চাপা পড়ে মরতে পারেন না? কেন অসুস্থ করেন? কেন মিথ্যা তাল বাহানা করেন? আপনারা গাড়ির নিচে পড়ে মরতে পারেন না? আমরা মানুষের জানমাল নিরাপত্তা দেই, আপনাদের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা কে দেয়? দেখেন, আমরা গেট ফালাইতে যাই, এই রাতের অন্ধকারে আমার বাবার দেওয়া কিনা মোবাইলটা চুরি করে নিয়ে যায়। আমরা চিন্তায়ের মধ্যে চিন্তাই হয়, আমাদের টাকা পয়সা নিয়ে যায়, আমাদের কোনো জানেন মালের কোনো নিরাপত্তা নেই। এখন বিষয়টা হচ্ছে, আপনারা শুধু যে আশা দিয়ে যাচ্ছেন, আপনাদের উপরে কি আল্লাহর নাজরত নাযিল হয় না? কেন এই মিথ্যা আশ্বাস দেন? 1505টি পরিবার, আপনার কি মা বোন নাই? আপনাদের কি সন্তান নাই? আপনাদেরকে কেন আপনাদের হৃদয় কাঁপে না? কেন এরকম 7টি বছর অতিবাহিত করেছেন আমাদের জীবন থেকে? অনেক ভাই স্টক করে মারা গেছে, আপনাদেরকে আল্লাহ মরণ দেয় না? এরকম কেন বড় বড় পদ দিয়ে এরকম গতি নিয়ে বসে রয়েছেন? আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিছে, আপনাদের কোন সময় নিঃশ্বাস চলে যায় এই বিবেকটা আপনাদের উপরে নেই? কেন নেই? কেন? আপনারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিতরা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তাই আমাদেরকে আশা দিয়ে এই 1500 পরিবারটিকে লাঞ্ছিত বঞ্চিত করছেন। কেন? আপনাদের বাবার দেওয়া, আপনাদের বাবার সম্পত্তির টাকা দিবেন? আপনাদের ব্রেন খাটায়া একটি স্বাক্ষরের মাধ্যমে আমাদের জীবিকা স্থায়ী করবেন। সারা বাংলাদেশে রুটিন করছে, সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত করবে। গেট কিপার দিয়ে এমন রুটিন হয় না? কেন হয় না? গেট কিপারদের এমন রুটিন কেন করেন না? তাদেরকে এরকম খাটান। তুফাল ভাই এদিকে আছেন, আসো এদিকে, আমি ধরতে তুমি বলো। আমরা আজ অবধি 2018 সাল থেকে আজ অবধি আমরা শুনে আসছি, বাংলাদেশ রেলের প্রত্যেকটা সেক্টর মাননীয় রেল উপদেষ্টা মহোদয় এবং রেল ভবনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ 7.5 বছর ধরে আমরা শুনে আসছি প্রত্যেকটা সেক্টর নাকি আমাদের বিষয়ে পজিটিভ। তাহলে আমাদের বিষয়ে যদি প্রত্যেকটা সেক্টর পজিটিভ হয়, তাহলে নেগেটিভটা কোথায়? আপনারা বলেন, সেই নেগেটিভটাকে আমরা যাব, আমরা দেখি সেই নেগেটিভটা কোথায় আমরা খুঁজে বের করব। আপনারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের জীবনটাকে ধ্বংস করেছেন, আমাদের জীবন থেকে অনেক কিছু আপনারা নিয়ে নিয়েছেন। আপনারা সেই জীবনগুলো আমাদেরকে ফিরে দিতে পারবেন? কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? কারণ আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি, আমরা বারবার আপনাদেরকে স্মারকলিপি দিয়েছি, আপনাদের সাথে আমরা বসেছি, আলোচনা করেছি, আপনারা কোনো সুরাহা আমাদেরকে দেন নাই। তাহলে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনারা চাচ্ছেন মিষ্টি মিষ্টি কথা বলে জুন পার হলে তোমরা আউটসোর্সিং না করলে চলে যাও, এই পায়তারা চলবে না। আমাদেরকে রাজস্বকরণ করতে হবে, অন্যান্য প্রকল্পগুলো যেভাবে রাজস্বকরণ করেছেন আমাদের প্রকল্প রাজস্ব করতে হবে। যে আপনারা আমাদেরকে রাজস্ব করে দিন। বাংলাদেশ থেকে 21 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেটা আপনাদের মাথায় ঢুকে না, সেটা আপনাদের গায়ে লাগে না। আমরা কর্ম করে খেতে চাই, আমরা পরিশ্রম দিয়ে
বাংলাদেশ রেলওয়েকে সচল রেখে আমরা দুমুঠো ডাল ভাত খেতে চাই, তাতেই আপনাদের সমস্যা। আপনারা পাচার করেছেন, দুর্নীতি হয়েছে, সেগুলোর হিসাব আপনাদের কাছে নাই। সামনে দিয়ে মশা গেলে বহু কিছু চলে গেছে, সামনে পিছন দিয়ে হাতি চলে গেলে আপনাদের হিসাব থাকে না। এই তাল বাহানা চলবে না। আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের সরকারি প্রশাসনে চাকরি করে আমরা ডাল ভাত খেয়ে বেচার। আমাদের 1505 জন লোক, আমাদের প্রায় 2 লক্ষ পরিবার রয়েছে, তাদের মুখে ডাল ভাতের ব্যবস্থা করতে চাই। আপনারা যদি 3 কার্য দিবসের মধ্যে আমাদের ফয়সালা না করেন, রেল অবরোধ, কর্মবিরতি সহ আমাদের রাজস্বকরণের জন্য যা যা করণীয় তা আমরা করব ইনশাল্লাহ। প্রয়োজনে গুলি বুকে নিতে আমরা প্রস্তুত, আমরা পিছপা হব না। কারণ প্যাচিস্ট সরকারকে আমরা বিদায় করেছি, প্যাচিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। দুর্নীতিবাজদেরকে বিদায় করতে আমাদের 2 দিন সময় লাগবে না ইনশাল্লাহ। কারণ আমাদের রক্তে স্বাধীন বাংলা রক্ত, আমাদের রক্তে রয়েছে সততা, নিষ্ঠা এবং ভালোবাসা এবং শ্রমিকের রক্ত। আমাদের স্বচ্ছতার সাথে বলতে চাই, হয় চাকরির আদর্শ করুন, নতুবা আপনাদেরকে আল্লাহর কাঠগড়া তো দাঁড়াবেনি, আমাদের কাঠগড়া দাঁড়াতে হবে। এই 3 দিনের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, যাকে সব কিছু দায়ভার বাংলাদেশ রেলওয়েকে নিতে হবে এবং এর জন্য আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনাদেরকে 2টি কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ গেটকিপার পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনার দর্শন আমি কখনই বেরিয়ে চলে আসতে চাচ্ছিলাম, কিন্তু মানে আমাদের সাথে যারা গেছে ওরা আসতে চায় না। ওইখানে যেখানে নিচে ওদের সাথে আলাপ করে, মানে যেখানে আলাপ আমার যোগাযোগ করা আর ওদের সাথে আলাপ করা কি হবে। আপনি তো ভিতরে গেছিলেন, এই জন্য আপনাদের প্রতিনিধি সেইটুকু আমাদের একটু বলে দেন। এই মেসেজটা দেবেন না, সেই মেসেজটা আমাদের আপনাদেরকে দেবেন না। না, আমি মেসেজ দেওয়ার জন্য তো নিচে নেমে আসছি ভাই। আপনি ওখানে দাঁড়াইছেন, হ্যাঁ আইসা দেখি চলে গেছে, তাহলে আমি এখন এই মুহূর্তে কিভাবে মেসেজটা দিতে পারি? তারপরে কিন্তু আমি হাতে ইশারা দিছি ব্লক করে দাও। মোস্তফা ভাই কই? মোস্তফা ভাই, আমি মোস্তফারে ফোন দিছি। মোস্তফা ভাই, আচ্ছা যাই কোনাকো কাজ আমরা প্রচার করব। আচ্ছা আপনাদের প্রতিনিধি আর কোথায়, আর কয়েকজন প্রতিনিধি প্রচার আর কি আছে? প্রচার করে না, এটাই বলতে চাচ্ছি। ভিতরে গেছেন না কি করে না, এটা আমরা ভিতরে যাইতে লাভ হবে না। আপনারা আমাদের অল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত আসবে, ধৈর্য ধরেন। আপনাদের দিক থেকে একটা আমাদের সাথে কথা বলে আমাদের একটা ব্রিফ করে দিতে বললেন যে আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই না, আমরা তো আছি, আমি তো সকাল থেকে আপনাদের সাথে এখানে আছি। সিদ্ধান্ত নিয়ে জানাচ্ছি। হ্যাঁ দর্শক, আমি এই মুহূর্তে যতটুকু জানতে পেরেছি যে যেই গেটকিপার আছে তাদের মধ্যে 10 জন কর্মচারী কিন্তু রেল ভবনের ভিতরে গিয়েছিলেন এবং তাদের সাথে নাকি যতদূর জানতে পেরেছি তাদের রেলের ডিজি কোনো ধরনের কথোপকথন বা তাদের সাথে কোনো ধরনের কথা হয় নাই এবং তিনি জানিয়েছেন যতটুকু আমরা জানতে পেরেছি যে তাদের সাথে নাকি প্রতারণা করা হয়েছে এমনটাই বলেছেন এবং আমরা অপেক্ষা করছি তাদের পরবর্তী কর্মসূচি কি হয় এবং তারা কি সিদ্ধান্ত নেয়। আমরা তার জন্য আমি আপনাদের নিয়ে অপেক্ষা করছি এবং আপনাদের আমি জানানোর চেষ্টা করবো যে আসলে পরবর্তী তাদের পদক্ষেপ কি হয় এবং তারা কি পদক্ষেপ নেয়।
এবং তাদের পরবর্তী কী কর্মসূচি থাকে সেই কর্মসূচি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রেল ভবনের সামনে। যেই রেলের গেট কিপার রয়েছে তারা আজকে তাদের যেই রাজস্বর জন্য তারা যে আন্দোলন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছিলেন সকাল থেকেই তারা কিন্তু এইখানে অবস্থান করছেন। আমি আপনাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমি সেই রেল ভবনের সামনে রয়েছি। এর ভিতরে রেল ভবনের ভিতরে কিন্তু এই যে রাজস্ব যে দাবিতে আসা যে গেট কিপার রয়েছে তারা কিন্তু তারা ভিতরে 10 জন প্রতিনিধি গিয়েছিল এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা ফিরে এসেছেন এবং তাদের সাথে নাকি তাদের কোনো ধরনের কথা হয়নি। এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাদের আসলে কি হয়েছিল বা তাদের সিদ্ধান্তটা কি নিয়েছেন। আরো 10 দিন বাড়াই নিলাম, 40 দিনের মধ্যে তোমাদের কাজ প্রক্রিয়া শেষ করবো। আর অফার লেটারটা নভেম্বরের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমাদের লোক ভালোই আসছিলাম আজকে তো ভাইয়া দিতে আসছে আরো ক্লিকে দিতে আসছে। আচ্ছা, কি করলো দর্শক, এই মুহূর্তে তারা আসলে তাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি কি আসতে পারে সেই বিষয়ে দর্শক আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সংযুক্ত থাকুন রেল নিউজের সাথে। সঙ্গে আছে আমি SM স্বাধীন। আমি আপনাদেরকে সরাসরি রেল ভবন থেকে দেখানোর চেষ্টা করেছি যে গেট কিপাররা রয়েছে তারা যেই রাজস্বের জন্য আজকে সকাল থেকেই তারা কিন্তু রেল ভবনের সামনে অবস্থান করছেন। তাদের সেই অবস্থান কর্মসূচি প্রথম থেকে কিন্তু আমি আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে রেলের যেই কর্মচারী রয়েছে গেট কিপার তারা কিন্তু তাদের দাবির জন্য কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের মধ্যে থেকে 10 জনের একটি প্রতিনিধি টিম কিন্তু আসলে রেল ভবনের ভিতরে গিয়েছিল এবং তারা কিন্তু রেল ভবন থেকে তাদের কোনো ধরনের রেসপন্স না পেয়ে কিন্তু তারা আবার ফিরে এসেছেন এবং তারা তাদের যেই পরবর্তী যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচি নিয়ে আসলে তারা কিন্তু আসলে এখন নিজেদের মধ্যেই তারা আলোচনা করছেন এবং তাদের যেই কর্মসূচির সিদ্ধান্ত কি আসে সেই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই, আপনাদের কর্মসূচি জানাবেন যে পরবর্তী কি আমাদের উপর থেকে আসুক এখন আসলে অবশ্যই কর্মসূচি আমরা তো এমনিতে ছেড়ে দিচ্ছি না। দর্শক, তারা কিন্তু আসলে তাদের যে প্রতিনিধি টিম রয়েছে তারা প্রতিনিধি টিম আসছে, তারা তাদের সেই পরবর্তী কর্মসূচি আমাদেরকে ঘোষণা করবেন এমনটা আমরা জানতে পেরেছি। তখন তারা বলে তোমাদের চাকরি রাজস্বকরণ হবে, যেহেতু তোমরা 20 নম্বর গেটে চাকরি করতেছো, বেতন ভাড়া সব পাচ্ছ, তোমাদের চাকরি আমরা সবকিছু প্রসেস করতেছি, তোমরা কেউ চাকরি ছেড়ে যাবে না। এভাবে দীর্ঘ 7 বছর অতিবাহিত হচ্ছে। এর মাঝখানে চাকরির আশ্বাসটা স্থায়ী হয় না। তারপর আমরা দীর্ঘ 17 দিন রেলের প্রশাসনিক ভবনের সামনে রাত দিন 24 ঘন্টা অবরোধ করি। তখন ওই সময় তখন প্রশাসনের সমস্ত দপ্তর, বাংলাদেশের যত প্রশাসন আছে সকলে যখন রিপোর্ট করে, এই রিপোর্টটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যখন চলে যায় যে এরা কেন 17 দিন অনশন করছে এই প্রকল্প গেট কিপার, তখন রেলের সচিব এবং ডিজি মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী ডাকেন। ডাকার পরে তখন তারা বলে তারা চাকরি রাজস্বকরণের দাবিতে তারা আন্দোলন করতেছে। তখন বলছে তাহলে তাদের চাকরি রাজস্বকরণ করা কেন হয় না।
বলছে এদের প্রকল্প চাকরি, আমাদের কিছু জটিলতা আছে এটার জন্য। তখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, হ্যাঁ প্রধানমন্ত্রী বিগত সরকার তিনি একবারের জন্য প্রকল্প সংশোধন করে এটা চাকরি স্থায়ী করার জন্য ওই সময় ফাইল অনুমোদন করে দেয় যে রেল চালাতে গেলে গেটম্যান দরকার আছে, তাহলে গেটম্যানকে অবশ্যই চাকরি রাজস্বকরণ নিতে হবে। তখন রেলের ডিজি সচিব তারা বলে হ্যাঁ তাদেরকে রাজস্বকরণ করা হবে। হ্যাঁ তারা আশ্বাস দিছে এবং ওই অনুপাতে কাজ হচ্ছে, কিন্তু বারবার ওটা নিয়েই তালবাহানা চলতেছে, বারবার সময় সাক্ষেপ করতে করতে দীর্ঘ 8 বছর চলতেছে, কিন্তু আমাদের চাকরি এখনো রাজস্ব হচ্ছে না। আর 8 বছরে আমাদের কোনো বেতনও বাড়তেছে না। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি আমরা রাজস্বকরণ চাই। এবং গত বছরের নভেম্বরের মধ্যে আমাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা, তারপরেও তারা এখনো দিতে পারেনি। এখন আমাদের দাবি একটাই, আমরা আমাদের চাকরির রাজস্ব চাই। আর রাজস্ব না হলে আমরা অবশ্যই কঠোর আন্দোলনে চলে যাবো এবং রেল অবরোধ করতে বাধ্য হবো। আমরা বিগত দিনে কোনো দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে বা আমাদের দ্বারা কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাইনি, তবে চাকরির সামনে রাজস্ব না হলে আমরা কঠোর কর্মসূচি দিব এবং আমরা রেল অবরোধে চলে যাব। আচ্ছা, আমরা 1505 জন গেটকিপার আমরা রেলপথ মন্ত্রণালয়ে এসেছি। আমরা আমাদের চাকরি রাজস্ব খাতে নিয়ে যাওয়া হোক, আমরা রাজস্ব চাই। আর বিগত 7 বছর ধরে আমরা অনেক কষ্ট করছি। আমরা নিয়োগের মাধ্যমে আসছি, ভেরিফিকেশনের মাধ্যমে আসছি, আমাদের বেতন বন্ধ থাকে, আমাদের বেতন বাড়ে না। তারপরে আমরা এটা নিয়ে চাকরি রাজস্বকরণ হবে করে বা আমাদেরকে আশ্বস্ত করে যেন চাকরি রাজস্ব খাতে যাবে করে। 7 বছর ধরে আমাদের চাকরি এখন পর্যন্ত রাজস্ব খাতে যায় নাই। এই জন্য আমরা অনেকে অসুস্থ হয়ে যাচ্ছি, অনেকেই স্ট্রোক করে মারা গেছেন, অনেকে আত্মহত্যা করেছেন। তো আমরা চাই এই সমস্যার সমাধান এবং নিরসন। তো আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের চাকরিটা অনতি বিলম্বে রাজস্ব খাতে না হোক। আর বেতন একই বেতনে এই 7-8টা বছর আমরা যে চাকরি করছি, একই বেতনে কিভাবে আমরা আমরা চাকরিটা করতে পারি বলেন তো? কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা সবাই জানি বর্তমান বাজারে, সেখানে আমাদের জনজীবন একেবারে দুর্বিষহ অবস্থায় পড়ে গেছে। আমরা খুবই খারাপ অবস্থায় আছি, করুণ অবস্থায় আছি। আচ্ছা, আপনাদের আরেকজন বলেন একটু যে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপনি বলবেন আর কোন নিয়ে নেই। জি বলেন, কি বলতে হবে? ভাই অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেন, মানুষ চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড না বলতে খারাপ। আমরা তো আগে পিছে যখন যেটা দিব বুঝছেন, এটা মেলানোর কিছু নাই, আপনি ধরেন। আমরা 1505 জন গেটকিপার 2 অঞ্চল মিলে, পূর্ব পশ্চিম 2 অঞ্চল মিলে আজকে রেল ভবনে উপস্থিত হয়েছি। কারণ আমাদের 8 বছর যাবৎ চাকরি স্থায়ী করবে বলে আমাদের এই আশ্বাস দিয়ে আসছে। কারণ যদি আমাদের না নেওয়া হতো তাহলে আমাদের 2 বছর মেয়াদ ছিল প্রকল্পের, 2 বছর পরে আমাদের বাদ দিয়ে দিত। বাদ দেওয়ার পরে আমরা অন্যত্র কোনো চাকরি ব্যবস্থা করতাম। কারণ এখন আমাদের অনেকের এজ নেই, ঠিক আছে? এখন প্রত্যেক বছর বলে তোমাদের সামারি মাধ্যমে সংশোধন করে নেওয়া হবে, তারপর নভেম্বর মাসে আমাদের অফার লেটার দেওয়ার কথা ছিল, সেটা তো বাদ। তাহলে এভাবে মানুষ কতদিন চলতে পারে? আর 14,450 টাকা বেতনে বর্তমান যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের, এটা তো দুর্বিষহ হয়ে যাচ্ছে মানুষের জীবন। তা আবার 8-9 মাস পর আমাদের বেতন দিচ্ছে। এভাবে তো মানুষের জীবন চলতে পারে না। 1 মাস বেতন বন্ধ থাকলে তো মানুষের মাথা গরম হয়ে যায়, তার মধ্যে 8-9 মাস বেতনবিহীন মানুষ কিভাবে চলাফেরা করতে পারে? এই কারণে অনেকে স্ট্রোক করে মারা গেছে। কারণ মানুষ সব সময়, কারণ আমাদের চাকরি যে স্থায়ী হতো, আমাদের চাকরির প্রতি একটা উৎসাহ থাকতো যে যাতে এটা কোনো ক্ষতি না হয়, জানমালে যাতে আমরা নিরাপত্তা, একটা উৎসাহ থাকতো। কারণ আমাদের চাকরির কোনো ভিত্তি নেই, আমাদের নিবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে। তাহলে এভাবে তো আমাদের জীবন চলতে পারে না। আমাদের একটা গতি করুক, আমাদের যেভাবে হোক একটা গতির ব্যবস্থা করুক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে গেটকিপাররা রয়েছে তাদের রাজস্ব দাবিতে কিন্তু এখন তারা কিন্তু যে রেল ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু তাদের সাথে কিন্তু
ভিতরে কিন্তু তাদের 10 জন প্রতিনিধি গিয়েছিল এবং তাদের প্রতিনিধিদের সাথে কিন্তু আসলে কোনো ধরনের কথোপকথন হয়নি, এমনটা আমরা জানতে পেরেছি। এবং আমরা অপেক্ষা করব আরও 2-1 জন সাথে কথা বলার, এবং তাদের মধ্যে থেকে যে প্রতিনিধিরা রয়েছে ভিতরে তারা আসলে তাদের যে পরবর্তী কী কর্মসূচি ঘোষণা করে এবং তাদের যেই আজকের যে অবস্থান কর্মসূচি নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রেল ভবনের সাথে, রেল ভবনের সামনে। আমি আপনাদের হ্যাঁ দুটোটাই নিয়ে আসবো এখানে আমাদের দোকানে। সবাই পিছনে যান, ব্যাগ নিয়ে তাইছে সবাই দিকে সবাই দিকে পিছনে যান সবাই।
এখানে বলছে 140 ধারা জারি আছে, যে কোনো মুহূর্তে যদি বলছে তোমরা যদি এই মুহূর্তে না যাও, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো আইনি পদক্ষেপ নেব। আমরা বলছি যে আমাদের এখানে একটা পালানো যাবে না, ঠিক আছে? যারা আসছে না, আমাদের ন্যায্য অধিকার আছে, পরে আসো, ঈদের পরে আমরা মেইন গেট বন্ধ করে দেবো। 18 আন্দোলনের কথা ভুলে গেছি আমরা। আমরা অল্প আগে আমাদের মহোদয় আমরা আজকে আমাদের এখানে ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছি। আমরা বিগত 8টি বছর থেকে আমাদের চাকরি প্রকল্প আকারে আছে, এরা প্রতিনিয়ত বলতেছে আমাদের চাকরি রাজস্বকরণ করবে, রাজস্বকরণ করবে, কিন্তু আমাদের চাকরি এখন পর্যন্ত রাজস্বকরণ করা হচ্ছে না। তাই আমরা বিক্ষোভ আন্দোলনে এবং বিষয়ক অনেক কর্মসূচি হাতে নিয়েছি। আজকে আমাদের যদি চাকরি রাজস্বকরণের কোনো বিষয় সঠিক সমাধান না আসে, তাহলে আমরা 25 তারিখের মধ্যে আমরা রেলপথ অবরোধ এবং আমরা কর্মবিরতিতে যাব। আমরা এই পদক্ষেপ নিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে পিডি মহোদয় এবং উপপ্রকৌশলীর সঙ্গে। ওনারা বলছে যে তোমরা তোমাদের আন্দোলন বন্ধ করো, যদি তোমরা তোমাদের আন্দোলন বন্ধ না করো তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব। সেটি হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা প্রশাসনকে খবর দেব এবং তোমাদের প্রতি গুলি চার্জ করবে, এমনকি তোমাদের প্রতি অনেক ঝুট ঝামেলা আসবে। তোমরা এখন পর্যন্ত তোমাদের আন্দোলন বিক্ষোভ বন্ধ করো, বন্ধ করে তোমার সরাসরি চলে যাও এখান থেকে। আমরা বলছি না, আমরা এখান থেকে যাব না। আমরা আমাদের আদায় ন্যায্য অধিকার যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এক পাও পিছপা হব না। তখন ওরা বললো যে আমরা না হলে তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, তোমরা কি করবে? আমরা বলছি আমরা যাবো না, আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন আমরা জীবন দিতে রাজি আছি। এটা হচ্ছে আমাদের সর্বসকলের শেষ কথা এবং এই সিদ্ধান্ত দিয়ে আসছি। এখন পর্যন্ত আমাদের ডিজি মহোদয় এবং সচিব মহোদয় একটু বাইরে গেছে, ওনারা আসবে, আমাদের সঙ্গে সরাসরি কথা বলবে, তারপর ওদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের পদ অবলম্বন করব। ধন্যবাদ। গেটে নিউজ দাও, গেটে বলবেন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দর্শক এরা কিন্তু ইতিমধ্যে তারা যেই রেলের যেই কর্মসূচির রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা যে রেল ভবনের একেবারে ভিতরে এসে কিন্তু তারা কিন্তু একেবারে ভিতরে চলে রেল ভবনের সামনে চলে এসেছে, যেখান দিয়ে আসলে দিয়ে দেন, ঠিক আছে? আপনার ডেট দেওয়া আছে, এই ডেট দেওয়া আছে, ঠিক আছে? ওই ডেট অনুযায়ী আমরা সমস্ত কিছু করবো। ডেট অবশ্যই মিডিয়াদের মধ্যে প্রচার করবেন প্লিজ, ঠিক আছে? ডেটটা দেওয়া আছে এই 24 তারিখ পর্যন্ত, 24 তারিখের মধ্যে, হ্যাঁ 23 তারিখে নাম হলে আমরা 24 তারিখ থেকে সমস্ত কিছু আমরা আমাদের কাজ শুরু করবো, বুঝতে পারছেন? বলে দিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে গেট কিপাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু যে রেল ভবনের একেবারে গেটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তারা কিন্তু অবস্থান করছেন। এই হচ্ছে রেলের গেট দর্শক, ভবনের মূল ভবনের গেট দর্শক। তারা কিন্তু এইখানে তারা কিন্তু একেবারে সামনেই, ঠিক সামনে গেটের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর নিরাপত্তা বাহিনীর ভাইরা, রেল ভবনে আমরা শান্তিপূর্ণ এরকম যদি আমাদেরকে ফেরতে হয়, তৈরি করা হয়, আমরা আজকে থেকে কর্মবিরতি দিয়ে